সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা ইতিপূর্বে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের শ্রেণীকরণ নিয়ে আলোচনা করতেছিলাম। মূলত শ্রেণীকরণ আলোচনায় আমরা শ্রেণীকরণ কি সেটা সম্পর্কে অলরেডি আমরা মোটামুটি জেনে গিয়েছি। শ্রেণীকরণ হচ্ছে কি, বস্তু বা ঘটনাগুলোকে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে বিন্যস্ত করার প্রক্রিয়া, সেটাই হচ্ছে মূলত শ্রেণীকরণ। এই শ্রেণীকরণের আলোচনায় আমরা অলরেডি যে বিষয়গুলো আলোচনা করে ফেলেছি সেটা হচ্ছে শ্রেণীকরণের ধারণা, শ্রেণীকরণের বৈশিষ্ট্য। শ্রেণীকরণের ধারণা তো আমি অলরেডি বলেই দিলাম। শ্রেণীকরণের প্রকারভেদ। শ্রেণীকরণের প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ আর একটা হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। এই সম্পর্কে মোটামুটি আলোচনা করে গিয়েছে অলরেডি। তারপর আমি একটু আবার তোমাদের বোঝার সুবিধার্থে আবার একটু বলতেছি। প্রাকৃতিক শ্রেণীকরণটা হচ্ছে যে শ্রেণীকরণের মাধ্যমে বস্তু বা ঘটনাসমূহের মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয় তাকে প্রাকৃতিক শ্রেণীকরণ বলে। অর্থাৎ এখানে শ্রেণীকরণের মূল যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে তোমার বস্তু বা ঘটনার একেবারে মৌলিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এই মৌলিক বৈশিষ্ট্যের আলোকেই হচ্ছে শ্রেণীকরণটা করা হয়। এই জন্য প্রাকৃতিক শ্রেণীকরণকে আবার বৈজ্ঞানিক শ্রেণীকরণও বলা হয় থাকে। আর কৃত্রিম শ্রেণীকরণটা হচ্ছে কি, যে শ্রেণীকরণ প্রক্রিয়ায় কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গুরুত্বহীন, অপ্রয়োজনীয়, অনাবশ্যক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনাসমূহের শ্রেণীবিন্যাস করা হয় তাকে কৃত্রিম শ্রেণীকরণ বলে। কৃত্রিম শ্রেণীকরণ হচ্ছে এটা যার যার প্রয়োজন মতো করে নেয় মূলত আর কি। ইতিপূর্বে আমরা প্রাকৃতিক শ্রেণীকরণ এবং কৃত্রিম শ্রেণীকরণের যে সংজ্ঞা, তারপরে হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ এবং কৃত্রিম শ্রেণীকরণের যে বৈশিষ্ট্য, এর আলোকে আমরা প্রাকৃতিক শ্রেণীকরণ এবং কৃত্রিম শ্রেণীকরণের ভিতরে কিন্তু কিছু মৌলিক পার্থক্য খুঁজে পাই। দেখো কি কি পার্থক্য আমরা খুঁজে পাই আর কি। প্রথমেই যে পার্থক্য সেটা হচ্ছে সংজ্ঞাগত, যেটা আমি অলরেডি একবার বলে ফেলেছি, তারপর আবার একটু রিপিট করি। যে শ্রেণীকরণের মাধ্যমে বস্তু বা ঘটনাসমূহের মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয় তাকে প্রাকৃতিক শ্রেণীকরণ বলে, বা এটাকে কিন্তু বৈজ্ঞানিক শ্রেণীকরণও বলা হয়। আবার কৃত্রিম শ্রেণীকরণের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা হচ্ছে যে শ্রেণীকরণ প্রক্রিয়ায় কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গুরুত্বহীন, অপ্রয়োজনীয়, অনাবশ্যক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনাসমূহের যে বিন্যাস বা ভাগ করা বা সাজানো, সেটা হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। এটা হচ্ছে সংজ্ঞাগত দিক থেকে পার্থক্য। তারপর যে দ্বিতীয় পার্থক্য সেটা দেখো, সেটা হচ্ছে কি উদ্দেশ্যের দিক থেকে। মূলত প্রাকৃতিক শ্রেণীকরণের উদ্দেশ্য হচ্ছে কি একেবারে প্লেন সাধারণ জ্ঞান লাভ করা। মূলত বস্তু বা বিষয় সম্পর্কে সাধারণ বা সার্বিক, অর্থাৎ যেই জ্ঞানটাকে বাদ দিলে ওই বস্তু আর ওই বস্তু থাকে না, এই ধরনের যে জ্ঞান লাভ করাটি হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণের মূল উদ্দেশ্য। কিন্তু কৃত্রিম শ্রেণীকরণের উদ্দেশ্য হলো আমাদের ব্যবহারিক প্রয়োজন, অর্থাৎ আমাদের বাস্তব জীবনের বিভিন্ন উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যের সাথে উদ্দেশ্য বা লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে আমরা মূলত এই কৃত্রিম বা লৌকিক শ্রেণীকরণ করে থাকি। কিন্তু মূলত ৩ নম্বরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভিত্তিগত দিক থেকে। দেখো প্রাকৃতিক শ্রেণীকরণের যে প্রক্রিয়ায় আমরা মূলত শ্রেণীকরণ করে থাকি মৌলিক এবং অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে, কিন্তু এখানে শ্রেণীকরণ করা হয়ে থাকে কিন্তু। অর্থাৎ এই প্রাকৃতিক শ্রেণীকরণের বেলায় প্রকৃতি প্রদত্ত যে বস্তু বা ঘটনাসমূহের যে বৈশিষ্ট্য, গঠন বা বৈশিষ্ট্য থাকে, তার আলোকে আমরা মূলত শ্রেণীকরণ করে থাকি। কিন্তু কৃত্রিম শ্রেণীকরণের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো বৈশিষ্ট্যের প্রয়োজন পড়ে না। এখানে হচ্ছে বাহ্যিক বা আমি আমার মতো করে কোনো সাদৃশ্য আরোপিত করে বা গুরুত্বহীন যে বাহ্যিক গুণাবলী থাকে তার আলোকেই মূলত আমরা এই শ্রেণীকরণটা করে থাকি। তৃতীয় যে পার্থক্য সেটা হচ্ছে পদ্ধতিগত দিক থেকে। প্রাকৃতিক শ্রেণীকরণ পদ্ধতিগতভাবে কিন্তু একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতির তাই আবার গুরুত্বটাও কিন্তু বেশি, কারণ আমরা জানি যে বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব সবসময় বেশি থাকে। যে কোনো পদ্ধতি সকলের নিকট গ্রহণযোগ্য হতে হলে তাকে অবশ্যই সেটা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি হতে হবে, যেটা প্রাকৃতিক শ্রেণীকরণের মধ্যে আমরা দেখতে পাই। এই জাতীয় শ্রেণীকরণ কিন্তু তাই সকলের কাছে মূল্যবান বা সকলের কাছে একইভাবে গুরুত্ব বহন করে। কিন্তু কৃত্রিম শ্রেণীকরণ একটি লৌকিক পদ্ধতি। বেসিক্যালি এটা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি না, বা বৈজ্ঞানিক পদ্ধতির সাথে এর কোনো সম্পর্ক নাই।
এ ধরনের পদ্ধতির মূল্য কিন্তু খুব কম থাকে এবং এটা আমাদের ব্যক্তিগত প্রয়োজন বা উদ্দেশ্য সাধনের দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের মতো করে শ্রেণীকরণ করে থাকি। 5 নম্বরে যে পার্থক্য সেটা হচ্ছে গ্রহণযোগ্যতার দিক থেকে। প্রাকৃতিক শ্রেণীকরণে যেহেতু এই মৌলিক এবং গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয়, এটার গ্রহণযোগ্যতা কিন্তু সকলের কাছে সমানভাবে মূল্যবান, অর্থাৎ সকলের কাছে একইভাবে এটা গ্রহণযোগ্য। কিন্তু কৃত্রিম শ্রেণীকরণের ক্ষেত্রে হচ্ছে ওই যে বাহ্যিক সাদৃশ্য এবং গুরুত্বহীন গুণাবলী এর আলোকে শ্রেণীকরণ করা হয়, সুতরাং এইটা কিন্তু অতটা গ্রহণযোগ্য নয়। স্থানকাল পাত্রভেদ। প্রাকৃতিক শ্রেণীকরণে যেহেতু মৌলিক এবং অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয়, তাই স্থানকাল পাত্রভেদে এটা কিন্তু একই রকম হবে। অর্থাৎ আমার কাছে যে কোনো একটা বস্তু বা কোনো একটা ঘটনা সম্পর্কে যে মৌলিক বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে আমি জানবো বা বুঝতে পারবো, সেটা তুমিও হয়তো দেখলে জানতে বা বুঝতে পারবো। অর্থাৎ তোমার কাছে যেরকম ভাবে মৌলিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখা যাবে, আমিও ঠিক একইভাবে দেখবো মূলত। কিন্তু কৃত্রিম শ্রেণীকরণ যেহেতু আমার ব্যবহারিক প্রয়োজনীয় উদ্দেশ্যের দিকে সামনে রেখে করা হয়, শ্রেণীকরণ করা হয়, সুতরাং এটা কিন্তু স্থানকাল পাত্রভেদে ভিন্ন হয়, অর্থাৎ এক একজন এক একভাবে শ্রেণীকরণ করে থাকে। এরপর জ্ঞান লাভের পদ্ধতির দিক থেকে দেখো, প্রাকৃতিক শ্রেণীকরণের মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করি সেটা হচ্ছে তাত্ত্বিক জ্ঞান। এই জন্য এই শ্রেণীকরণকে কিন্তু অনেকে আবার তাত্ত্বিক শ্রেণীকরণও বলে থাকে। কিন্তু কৃত্রিম শ্রেণীকরণের মাধ্যমে মূলত আমাদের ব্যবহারিক যে উদ্দেশ্য সেটার দিকে লক্ষ্য রেখে শ্রেণীকরণ করা হয় কিন্তু। তাই এই ধরনের শ্রেণীকরণকে আবার কেউ কেউ ব্যবহারিক শ্রেণীকরণও বলে থাকে। সার্বিক মূল্য বিচারের দিক থেকে প্রাকৃতিক শ্রেণীকরণের মাধ্যমে সার্বিক বা সাধারণ যে জ্ঞান, সেই জ্ঞান অর্জন করা হয়। তাই জ্ঞানগত দিক থেকে প্রাকৃতিক শ্রেণীকরণ কিন্তু সার্বিক বিচারের অনেক মূল্যবান। কিন্তু কৃত্রিম শ্রেণীকরণের মাধ্যমে ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশ্য সাধিত হয়, তো এই ধরনের শ্রেণীকরণের মানে মূল্য খুবই কিন্তু কম থাকে। নিয়ম নীতি অনুসরণের দিক থেকে প্রাকৃতিক শ্রেণীকরণ একেবারে টোটালি বৈজ্ঞানিক নিয়ম নীতি অনুসরণ করে শ্রেণীকরণ করা হয়। কারণ এই ধরনের শ্রেণীকরণের ক্ষেত্রে আমরা দেখেছি কি অন্তর্ভুক্তিকরণ, সংযুক্তিকরণ এই বিষয়গুলো কিন্তু জড়িত থাকে, অর্থাৎ যেটা বিজ্ঞানের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু কৃত্রিম শ্রেণীকরণে এই অন্তর্ভুক্তিকরণ, সংযুক্তিকরণ এগুলোর প্রয়োজন হয় না। এই গুরুত্বহীন কিছু বৈশিষ্ট্য বা বাহ্যিক কিছু বৈশিষ্ট্য দেখে আমি আমার মতো করে শ্রেণীকরণ করে দিলাম। তার মানে এটা হচ্ছে একটা এটার জন্য কোনো বৈজ্ঞানিক নিয়ম নীতির প্রয়োজন হয় না, এটা একটা অবৈজ্ঞানিক পদ্ধতি বলা চলে। ক্রমিক সাজানোর দিক থেকে প্রাকৃতিক শ্রেণীকরণে বিভিন্ন বস্তুকে যেহেতু বৈজ্ঞানিক পদ্ধতিতে শ্রেণীকরণ করা হয়, তাহলে এজন্য এই বস্তুগুলোকে দেখো নিম্ন থেকে ক্রমান্বয়ে উচ্চতর স্তরের দিকে শ্রেণীকরণ করার চেষ্টা করা হয় কিন্তু। অর্থাৎ প্রাকৃতিক শ্রেণীকরণের প্রক্রিয়া চেষ্টা থাকে মূলত নিম্ন থেকে উচ্চ স্তরের দিকে বা ঊর্ধ্বগামী। কিন্তু কৃত্রিম শ্রেণীকরণে বিশেষ ব্যক্তির প্রয়োজন বা সুবিধার উপর নির্ভর করে কিন্তু শ্রেণীকরণটা করা হয় কিন্তু। এখানে আমরা নিজেদের ইচ্ছে মতো এখানে শ্রেণীকরণটা করে থাকি। তাই এই ধরনের শ্রেণীকরণে ওই নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যাওয়ার যে প্রচেষ্টা সেটা কিন্তু নাও থাকতে পারে, সেই প্রচেষ্টা লক্ষ্য করা নাও যেতে পারে। যুক্তিবিদ জে.এস. মিলের মতে, যুক্তিবিদ জে.এস. মিল প্রাকৃতিক প্রাকৃতিক এবং কৃত্রিম শ্রেণীকরণের দুইটা পার্থক্য করেছেন। তার মধ্যে হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণের ভিত্তি হলো সংজ্ঞা, অর্থাৎ প্রাকৃতিক শ্রেণীকরণের মাধ্যমে আমরা বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করি। কিন্তু কৃত্রিম শ্রেণীকরণের এরকম সংজ্ঞার কোনো প্রয়োজন নাই, যেহেতু এটা কোনো সঠিক বা সার্বিক জ্ঞান দেয় না। এই সংজ্ঞা দিলেও এটা গ্রহণযোগ্য হবে না, আমার কাছে একরকম হবে, আরেকজনের কাছে আরেক রকম হবে। তাই এটা কোনো সংজ্ঞার প্রয়োজন হয় না। সর্বশেষ যে পার্থক্যটা বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সম্পর্কের দিক থেকে দেখো, প্রাকৃতিক শ্রেণীকরণের সাথে কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার সম্পর্ক রয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দেখেছি যে যখন ব্যাখ্যা প্রদান করি তখন এই যে সংযুক্তিকরণ বা অন্তর্ভুক্তিকরণ এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। কিন্তু কৃত্রিম শ্রেণীকরণে এই যে সংযুক্তিকরণ বা অন্তর্ভুক্তিকরণ এই বিষয়গুলো নেই, অর্থাৎ কৃত্রিম শ্রেণীকরণের সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রাকৃতিক শ্রেণীকরণের সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যার একটা নিবিড় বা গভীর সম্পর্ক রয়েছে। মোটামুটি এই হচ্ছে প্রাকৃতিক এবং বৈজ্ঞানিক শ্রেণীকরণের মধ্যে পার্থক্য। এরপর হচ্ছে শ্রেণীকরণের নিয়ম বা শর্ত। আমরা জানি যে এই মানে বৈচিত্র্যময় পৃথিবীতে
বিভিন্ন বস্তু বা ঘটনাগুলো বিশৃঙ্খল বা এলোমেলো অবস্থায় ছড়ানো ছিটানো থাকে। এই সকল বস্তুর শ্রেণীকরণের সময় আমরা কি করি, কিছু নিয়ম বা শর্ত পালন করে কিন্তু শ্রেণীকরণ করি, না হলে কিন্তু শ্রেণীকরণ হবে না বা সেই শ্রেণীকরণ কিন্তু বৈজ্ঞানিক কোনো মূল্য থাকবে না। মূলত বিখ্যাত যুক্তিবিদ বেন এই নিয়মগুলোর কথা উল্লেখ করেছেন। তার মতে এই নিয়মগুলো কেবল প্রাকৃতিক শ্রেণীকরণ বা আমরা বৈজ্ঞানিক শ্রেণীকরণ যাকে বলি সেটার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে। নিম্নে বেইন প্রদত্ত যে শ্রেণীকরণের শর্ত, সেই শর্তগুলো কি কি আছে সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথম নিয়ম সম্পর্কে যুক্তিবিদ বেইন কি বলছে সেটা একটু পড়ি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বেশি সংখ্যক গুণ যেসব বস্তুর মধ্যে বিদ্যমান সেসব বস্তুকে একই শ্রেণীভুক্ত করতে হবে। অর্থাৎ দেখো, শুধু বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ করা এটা কিন্তু কৃত্রিম শ্রেণীকরণ হয়ে যাবে, এটা মূল্যহীন হবে। এই জন্য তিনি বলেছেন কি, শুধু বাহ্যিক সাদৃশ্যকে বাদ দিয়ে বস্তুর ভিতরে সবচেয়ে বেশি ও গুরুত্বপূর্ণ এবং মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে কিন্তু আমাদের শ্রেণীকরণ করতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু এই বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজ যথার্থ হবে না এবং আমরা বস্তু বা ঘটনা সম্পর্কে কিন্তু সার্বিক ধারণা করতে পারবো না। যুক্তিবিদ বেইন এই যে শ্রেণীকরণের যে প্রথম যে শর্ত, এই শর্তটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা উৎকৃষ্ট বা গোল্ডেন রুলস অফ ক্লাসিফিকেশন বলে অভিহিত করেছেন। কিন্তু দ্বিতীয় শ্রেণীকরণ সম্পর্কে যুক্তিবিদ বেইন বলেছেন, সাদৃশ্যের মাত্রা অনুসারে বস্তু বা প্রাণী সমূহ সাজাতে হবে। দেখো, অনেক সময় আমরা দেখি যে কোনো বস্তু, বিষয় বা শ্রেণীর মধ্যে কোনো একটি বিশেষ গুণ বিভিন্ন মাত্রায় কিন্তু বিদ্যমান থাকে। তখন আমরা ওই গুণের মাত্রা সাদৃশ্যের ভিত্তিতে ওই বস্তু বা বিষয়সমূহকে কিন্তু ওই শ্রেণীবদ্ধ করি। উদাহরণস্বরূপ যদি আমি বলি, মনে করো এই প্রাণিত্ব একটা গুণ, এই গুণটাকে যদি আমি চিন্তা করি, এই গুণটা দেখো মানুষ, মানুষের থেকে নিম্নতর প্রাণী বা ইতর প্রাণী যাদেরকে বলি, এদের ভিতরে, ইভেন উদ্ভিদের ভিতরে কিন্তু এই গুণটা বিদ্যমান আছে। কিন্তু গুণটি প্রকাশের মাত্রা বিভিন্ন রকম, যদিও সবার ভিতরে রয়েছে, প্রকাশের মাত্রা কিন্তু এক নয় অলরেডি এখানে। যেমন মানুষের মাত্রা হচ্ছে সবার প্রথমে, কিন্তু এরপরে হচ্ছে মানুষের থেকে একটু নিম্নতর ইতর প্রাণীর ভিতরে এই প্রাণীর প্রকাশের মাত্রা, তার থেকেও নিচে হচ্ছে উদ্ভিদ। অর্থাৎ এখানে যে শ্রেণীকরণটা করা হয়েছে, এই শ্রেণীকরণটা কিন্তু ক্রমিকভাবে করা হয়েছে। তৃতীয় নিয়ম সম্পর্কে যুক্তিবিদ বেইন বলেছেন, সর্বোচ্চ শ্রেণীতে পৌঁছানোর আগ পর্যন্ত শ্রেণীকরণ নিম্ন থেকে ক্রমান্বয়ে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত যেতে থাকবে। অর্থাৎ দেখো, এই নিয়ম অনুযায়ী কি বলেছেন তিনি, নিম্নতর শ্রেণী সমূহকে উচ্চতর শ্রেণীর অন্তর্ভুক্ত করা হবে, আবার এই উচ্চতর শ্রেণীকে আরো উচ্চতর শ্রেণীর অন্তর্ভুক্ত করা হবে। এভাবে উচ্চতর শ্রেণীতে একবারে সর্বোচ্চ শ্রেণীতে না পৌঁছানো পর্যন্ত কিন্তু এই শ্রেণীকরণ প্রক্রিয়া চলতে থাকবে। অর্থাৎ সমব্যাপক শ্রেণীর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সাদৃশ্য থাকলে আমরা সেগুলোকে পাশাপাশি স্থাপন করে একটি বড় শ্রেণীর অন্তর্ভুক্ত করতে পারি। কিন্তু আবার সেই বড় শ্রেণীকে আবার বড় শ্রেণীর সমব্যাপক যদি কোনো শ্রেণী থাকে সেগুলোকে একত্রে মানে একত্রে জড়িত করে তার থেকে কোনো বড় শ্রেণীর অন্তর্ভুক্ত করতে পারি। এভাবে শ্রেণীকরণ প্রক্রিয়াটা চলতে থাকে। যুক্তিবিদ বেইন প্রদত্ত যে শ্রেণীকরণের নিয়ম বা শর্ত, এই শর্ত হচ্ছে একেবারে বৈজ্ঞানিক শ্রেণীকরণ বা প্রাকৃতিক শ্রেণীকরণের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটা কিন্তু একেবারে বৈজ্ঞানিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত বলা যেতে পারে আর কি। দেখো, এরপর এই যে শ্রেণীকরণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আরো সুস্পষ্টভাবে বোঝানোর জন্য যুক্তিবিদ কার্ভিড রিড একটি ছক দিয়েছেন। মূলত এই ছকের মাধ্যমে তিনি শ্রেণীকরণের নিয়ম সমূহকে ব্যবহার করে শ্রেণীকরণটাকে উপস্থাপন করেছেন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, এই ছকটার একেবারে সব নিচের দিক থেকে যদি আমরা শুরু করি, সবাই নিচে হচ্ছে প্রকরণ, অর্থাৎ প্রজাতির প্রকরণ। মূলত এখানে দেখো, এই প্রজাতির প্রকরণে লায়নের যে বিভিন্ন ধরনের প্রকরণ রয়েছে, এগুলো কিন্তু সবই লায়ন প্রজাতির অন্তর্গত। আবার এই এখানে যতগুলো প্রজাতি রয়েছে সেই সবগুলো প্রজাতি হচ্ছে তার উপরে একটা গণের অন্তর্গত, সেই গণটা হচ্ছে কি ফিলাইডি। আবার এখানে যতগুলো গণ দেখো, সেই গণগুলো হচ্ছে একটা পরিবার বা গোত্রের অন্তর্গত। আবার এখানে যতগুলো এই গোত্র বা পরিবার দেখো, সেগুলো হচ্ছে একটা বর্গের অন্তর্গত। আবার যতগুলো বর্গ দেখো, সেগুলো হচ্ছে একটা বিভাগের অন্তর্গত। আবার এখানে আমরা যতগুলো বিভাগ দেখি, সেগুলো হচ্ছে একটা উপশ্রেণীর অন্তর্ভুক্ত। আবার যতগুলো উপশ্রেণী দেখি, সেগুলো হচ্ছে
শ্রেণীর অন্তর্ভুক্ত। আবার এই যতগুলো শ্রেণী দেখি সেগুলো হচ্ছে উপরাজ্যের অন্তর্ভুক্ত। আবার এই যতগুলো উপরাজ্য দেখি সে অর্থাৎ দুইটি উপরাজ্য রয়েছে, মেরুদণ্ডী এবং অবমেরুদণ্ডী, এই দুইটা হচ্ছে প্রাণীর। প্রাণীর যে অর্থাৎ সর্বোচ্চ রাজ্য হচ্ছে এখানে প্রাণী, যেহেতু আমরা প্রাণী জগতের শ্রেণীকরণ করেছি, সর্বোচ্চ অবস্থানে আছে আমাদের প্রাণী। এই দুইটা হচ্ছে প্রাণীর অন্তর্গত। অর্থাৎ এই প্রজাতি থেকে আমি সংযুক্তিকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্রমান্বয়ে উপর দিকে অর্থাৎ কর্মপর্যায়ে উপরের দিকে অগ্রসর হতে হতে আমি প্রাণী জগতে গিয়ে পৌঁছে সেখানে গিয়ে অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে গিয়ে শ্রেণীকরণ শেষ হয়েছে মূলত। তার মানে কি, এখানে যে শ্রেণীকরণের সফটওয়্যার আছে এই সফটওয়্যার কিন্তু কতগুলো ধাপে ধাপে শ্রেণীকরণ প্রক্রিয়াটাকে মানে বিন্যস্ত করা হয়েছে বা ভাগ করা হয়েছে। এই শ্রেণীকরণের সর্বোচ্চ একক হচ্ছে এখানে জগৎ এবং সর্বনিম্ন একক কিন্তু প্রজাতি, যেটা আমরা অলরেডি দেখেছি। সর্বোচ্চ একক হচ্ছে জাতি এবং সর্বনিম্ন একক হচ্ছে কিন্তু প্রজাতি। এই হচ্ছে মোটামুটি শ্রেণীকরণের আর যে মৌলিক নিয়ম বা শর্ত, সেই শর্তের আলোকে শ্রেণীকরণ প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে আলোচনা এই পর্যন্তই। আজ যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলো তোমরা বাসায় বসে অবশ্যই ভালো করে দেখবে, পড়বে এবং লিখবে। যেখানে বুঝতে না পারবে সেটা নিয়ে আমাদের সাথে ডিসকাস করবে। আমরা চেষ্টা করব সেখান দিয়ে আবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।